জিহুপ এসে তের মাথায় হাত রাখলো। জিহুপ প্রচুর পরিমাণে কাঁপছে, যেন বড় কোনো ম্যারাথন শেষ করে এসেছে। জিহুপ তের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, পাগলের মতো নাচিয়েছিস মা। ভয়ঙ্কর ভাবে, দেখ এখনো শ্বাস নিতে পারছি না। আরেম বলল, হয়েছে, মেয়েটা ক্লান্ত, বাড়ি চল। আবারও চোখের কোণে জল জমছে তে। জিহুপ দু হাতে তের চোখের জল মুছে দিচ্ছে। জিহুপের চোখ মুখ অন্ধকার, এই কেঁদে ফেলবে এমন অবস্থা। তেকে জড়িয়ে ধরে জিহুপ হাঁটা ধরল, কোনো প্রশ্ন বা রাগ কিছুই প্রকাশ করলো না। গাড়িতে জিহুপ তেকে নিয়ে পিছনে বসলো। জিহুপের বুকে মাথা এলিয়ে দিল তে। বরাবর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জিহুপ। জিহুপ প্রচন্ড ভয় পেয়েছে, এখনো তীব্রভাবে শ্বাস ফেলছে। তে মনে মনে ভাবছে, বাড়ি ছেড়ে সত্যি বোকামি করেছে সে। তের শরীর প্রচন্ড ক্লান্ত লাগছে, চোখ বন্ধ হয়ে আসছে তে। বাড়ি থেকে লেগে বেরোনোটা প্রচন্ড ভয়ঙ্কর। অদ্ভুত চিন্তা ভাবনায় শরীরে শক্তি থাকে না, একদম অসহায় লাগে। পৃথিবীতে তের কেউ নেই তা মনে করে দিয়েছিল আজকে থেকে। তে যে কখন ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। জিহুপের ডাকে তের ঘুম ভাঙে। তে আশেপাশে তাকিয়ে দেখে বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই মেন গেটের সামনে। তের মামারা এখনো যায়নি। নেন্সিকে দেখতে মাথাটা ধরে আসলো তে। চোখ বুজে শ্বাস ফেলল। গাড়ি থেকে বেরোতে পারল না তে। তার আগে জিন চেঁচাচ্ছে। তে নামতেই জিন এসে বুকে জড়িয়ে নিল। কি ধরনের কাজ এগুলো, হ্যাঁ? জানিস কতটা ভয় পাইয়ে দিয়েছিস? বলতে বলতে তেকে ভিতরে নিয়ে গেল জিন। জিমিন আর ইয়োনোতে আশেপাশে হাঁটছে, আর চোখে তাকালো তে। আয়ু কাঁদছে। তে মনে মনে বলে, কাঁদুক, সে তার ভাইদের চিন্তা করে, সবসময় তাদের কথা আগে ভাবে। কষ্ট পাচ্ছে, বলবো না কথা আমি তার সাথে। সবসময় ভাইয়ের মেয়েকে ছাড় দিবে কেন? ভাই কষ্ট পাবে, রাখবে, সেগুলো কেন ভাববে? আমার কষ্ট, সেটার কি হবে? জিন তেকে ড্রয়িং রুমে সোফাতে বসাতে চাইল, কিন্তু তে বসলো না। তে উপরে চলে যেতে নিলে তের মামা সামনে এসে দাঁড়ায়। কি অসভ্য হয়ে যাচ্ছিস রে? আমরা এসেছি, কথা বললেই তো হতো নাকি? কি হয়েছে মিটমাট করতাম, আর তুই বাড়ি ছেড়ে চলে গেলি? বলি কই থেকে আসে এত যত্ন? মা মারলেই ঘর ছাড়তে হয় বুঝি? এগুলো কই থেকে শিখেছিস? জিহুপ শক্ত হয়ে আছে। আচমকা তেকে টেনে বলল, তুই উপরে যেতে পারবি তে। তার আগে তের মামি তের হাত চেপে ধরলো, আদুরে সরে বলল, এমন অল্প ঘটনায় মাথা গরম করলে হয়? আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবি, তখন তো এমন কথা। বা মাথা গরম করলে শাশুড়ি ঘর ছাড়া করবে। আয় বস, তোর জন্য চিন্তায় কেউ বাড়ি ফিরতে পারিনি এখনো। তে কিছুতেই বসলো না, ঠায় দাঁড়িয়ে রইল। তে মনে মনে বলল, যা ভাবার ভাবুক, তাও আমি এই মেয়েকে একদমই বরদাস্ত করবো না, একদমই না। পরপর একটা রুমে চলে গেল। এদের কাউকে দেখতে ইচ্ছা করছে না তে। ঘরে আটকে বসে রইল তে। মাত্রই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে তে। ইয়োনোর কণ্ঠ শুনে দরজা খুলে দিল। শুধু ইয়োনো না, সাথে জিমিনও আছে। কি সাহস রে তোর, বাবা! ভয় পাইয়ে দিয়েছিস আপু আমাদেরকে। কি মারাত্মক থমথমে পরিবেশ ছিল বাড়িতে, তা যদি দেখতিস। তে কোনো কথা বলল না। জিমিন তের গাল ছুঁয়ে বলল, গালে মেরেছিল চাচি? ইয়োনো হাত টেনে বিছানায় বসালো। চিন্তা করিও না আপু, এখন আর কখনো চাচি হাত তুলবে না তোমার গায়ে। আজ ছোট চাচু সে রেগেছে, চাচিকে সোজা সাপটা বলেছে। ভাইয়ের পরিবারের জন্য এত দরদ থাকলে লাগেজ গুছিয়ে নিয়ে চলে যেতে। আরো বলেছে, আমার মেয়ের গায়ে আর কখনো যেন হাত তুলতে না দেখি। জিমিন ইয়োনোর মাথায় পোকা মারলো আর বলল, এই তুই চুপ কর। ইয়োনো মাথা দুলালো। আরে আপু, মোস্ট ইম্পর্টেন্ট নিউজই তো দেওয়া হলো না তোমাকে। তে আর চোখে ইয়োনোর দিকে তাকালো। ইয়োনো সোজা হয়ে দাঁড়ালো, হাত উঁচু করে অ্যাক্টিং করতে লাগলো। লিসেন, তুমি তের কি হও, আই ডোন্ট কেয়ার। খবরদার যদি আর কখনো তুমি ওর ব্যাপারে নেগেটিভ কিছু ছড়িয়েছ, বিলিভ মি, আমি তোমাকে নিজ হাতে হাজতে ভরে দিয়ে আসবো। যত সব ডিসগাস্টিং পিপলস। তে অবাক হয়ে গেল। এটা নিশ্চয়ই জাংকুকের কাজ। তে খুব ভালোভাবে বুঝতে পারল জাংকুক রেগে গেলে এভাবেই কথা বলে। ইয়োনো হাসছে। তুমি উপরে ওঠার কিছুক্ষণ পর, ইস, যদি নেন্সির চেহারাটা দেখতে। জিমিন ইয়োনোকে আর কিছু বলতে না
প্রচন্ড রেগে আছে। তে তাও জিদ ধরে বসে রইল। আই হয়তো এখন তের উপরে অনেক রেগে, এখন দেখলে সব ঝাড়বে তের উপরে। আর এখন কোনো কথা শুনতে ইচ্ছা করছে না তের। ইয়োনা আর জিমিনকে জোরপূর্বক রুম থেকে বের করলো, তারপর বিছানায় লাফ মারলো। আপাতত একটা ঘুমের প্রয়োজন। হঠাৎ জাংকুকের কণ্ঠ শুনে লাফ মেরে বিছানায় বসে পড়ল তে। জাংকুক হয়তো দরজার সামনে দাঁড়িয়ে তেকে ডাকছে। তে তে দ্রুত জবাব দিল, যে আসছে ভাইয়া। শরীর থেকে চাদর সরিয়ে উঠে দাঁড়ালো তে। ওড়না খুঁজে বুকে জড়িয়ে দ্রুত বেরোলো রুম থেকে। কেন ডাকছো ভাইয়া? খেতে আয়। তে ইনিয়ে বিনিয়ে বলল, খিদে নেই ভাইয়া, এখন খাবো না, তুমি যাও, আমি পরে গিয়ে খেয়ে নেবো। থাপ্পড় খাবি? দ্রুত হাত। তে আর কোনো কথাই বলতে পারল না। অসহায় হয়ে একদম নিচে চলে গিয়ে টেবিলে বসে পড়ল। তে প্রচন্ড লজ্জা করছে। সবাই এখন খুব রেগে তার উপরে, হয়তো এত বড় কাণ্ড করলো সে। এখন প্রচন্ড অপ্রস্তুত হয়ে আছে। জিন তের পিছন থেকে গাল টানলো। এবার ছেড়ে দিলাম তে, এরপর থেকে এমন কাজ করলে তোর খবর আছে কিন্তু। ছোট চাচিও তেকে ধমকে দিল, তুই কি এখনো ছোট? যদি কিছু হতো? বোকা মেয়ে, কতটা টেনশনে রেখেছিস, আইডিয়া আছে? আইডিয়া থাকবে কিভাবে, মাথায় তো আবর্জনা দিয়ে ভরা। ইয়োনা তেকে ভেঞ্চি কাটলো। তে তখন বলল, কি রে, কাকে ভেঞ্চি দেখাচ্ছিস? আমি তোর বড়। জিমিন ঠেস মেরে তেকে বলল, আহ কি আমার বড়। সকলে হাসছে আর কথা বলছে। এত কিছুর মাঝে তে ভুলেই গেল আজকের এত বড় ড্রামার কথা। হঠাৎ আরাম বলে উঠল, জিমিনের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। নিমিষে থমথমে হয়ে গেল পরিবেশ, শুধু জাংকুকের অনুভূতিহীন কণ্ঠ। আমার এক বন্ধু জিমিনকে পছন্দ করে। জিমিনও পছন্দ করে, ছেলেদের অবস্থা ভালো। তুমি বললে ও ওর পরিবার নিয়ে আসবে। কি সাহস, একদম সোজা বলে দিল। এদিকে জিমিনের তো অবস্থা খারাপ। দৌড়ে সে রুমে চলে যায়। বাকি সবাই জাংকুকের দিকে তাকিয়ে, যিনি আপাতত খাচ্ছে, মাথা নিচু করে কোথাও তাকাচ্ছে না। আর কি কোনো হেলদুল নেই? সে যে জিমিনের সম্পর্কে সব ফাঁস করে দিল। সকলে জাংকুকের কথায় বেশ অপ্রস্তুত। আরেম বলল, কোন বাড়ির ছেলে, এদিকেই থাকে তো? জাংকুকের একটাই উত্তর, হ্যাঁ। একটু এক্সপ্লেন কর জাংকুক।